বন্ধুরা, গরম বাড়ার সাথে সাথে আমাদের জবা থেকে শুরু করে গোলাপ, যেমন এই সমস্ত গাছের মধ্যে এই গরমে ফুল আসা ধীরে ধীরে কমতে শুরু করে, তেমন কিন্তু গাছের মধ্যে এই সময় বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা হতেও লক্ষ্য করা যায়। জবা গাছের মধ্যে যেমন এই সময় পাতা হলুদ হয়ে যাওয়া এবং কুঁড়ি হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়া, তার সঙ্গে সঙ্গে গাছের বৃদ্ধি বিকাশ না হওয়ার মতন গুরুত্বপূর্ণ সমস্যা যেমন লক্ষ্য করা যায়, তেমন এই সময় আমাদের গোলাপ গাছের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চ আসা বন্ধ হয়ে যায়। গাছের মধ্যে কুঁড়ি এবং ফুল আসতে চায় না, যদিও বা দু একটি গাছের মধ্যে অল্প কিছু কুঁড়ি এবং ফুল আসতে আরম্ভ করে, সেই কুঁড়ি এবং ফুলগুলো ধীরে ধীরে কিন্তু এই রকম ঝলসে শুকিয়ে যেতে আরম্ভ করে। এর পাশাপাশি দেখা যায় এই প্রচণ্ড দাবদাহে আমাদের গোলাপ গাছের পাতাগুলো পুড়ে যেতে আরম্ভ করে। শুধুমাত্র তাই নয়, বিভিন্ন ধরনের ছত্রাক এবং পোকামাকড়ের আক্রমণ হওয়ার ফলে আমাদের গোলাপ গাছগুলো কিন্তু এই গ্রীষ্মতেই ধীরে ধীরে কিন্তু নষ্ট হতে আরম্ভ হয়ে যায়। কিন্তু এই উত্তাপ বাড়ার সাথে সাথে আমাদের গোলাপ গাছ এবং জবা গাছের মধ্যে এই সময় যে সমস্ত প্রবলেম শুরু হয়েছে, আমরা সেই সমস্ত প্রবলেমকে তৎক্ষণাৎ ঠিক করে নিতে পারি কিছু ঘরোয়া পন্থাকে অবলম্বন করে। তাই আজ আমি এমন 8টা টিপসকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যে 8টা টিপসকে যদি তোমরা এই সময় তোমাদের জবা এবং গোলাপ গাছের মধ্যে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু যতই গরম পড়ুক না কেন, যতই আমাদের এখানে 40 কিংবা 45 ডিগ্রি তাপমাত্রা আসুক না কেন, প্রতিটা ওয়েদারের মধ্যেও যেমন আমাদের গাছ প্রচুর পরিমাণে আমাদের ফুলকে প্রদান করতে থাকবে, তেমন গাছের পাতা এবং কুঁড়ি এই সময় কিন্তু কখনোই হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়বে না। তো কি সেই পরিচর্যাগুলি এবং কি সেই খাবার, সেটা জানতে এবং বুঝতে কিন্তু ভিডিওটাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে, এবং ভিডিও শুরুতেই কিন্তু একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, এই সময় আমাদের যে প্রথম পদক্ষেপটাকে গ্রহণ করতে হবে, সেটা হলো আমাদের জবা এবং গোলাপ গাছের মধ্যে এই সময় কিন্তু ডেড হেডিং করতে হবে। মানে এই যে দেখতে পাচ্ছ আমার এই গোলাপ গাছের যে ফুলটা ফুটেছিল, সেই ফুলটা কিন্তু ফুটে গাছ থেকে কিন্তু ঝরে গেছে, কিন্তু দেখতে পাচ্ছ এর বিন্দুটা কিন্তু গাছের মধ্যে রয়ে গেছে। একইভাবে আমাদের কিন্তু জবা গাছের মধ্যেও ফুল ফোটার পর সেই ফুল এবং বিন্দুটা কিন্তু গাছের মধ্যেই রয়ে যায়। তো এক্ষেত্রে যে সমস্যাটা হয়, আমাদের গোলাপ এবং জবা গাছের বৃদ্ধি এই বিন্দুগুলো থাকার ফলে বন্ধ হয়ে যায়, গাছের মধ্যে ফুল আসতে চায় না, এবং যখনই এই বিন্দু এবং ফুলগুলি ধীরে ধীরে গাছের মধ্যে শুকিয়ে যেতে আরম্ভ করে, তখন কিন্তু এই বিন্দু থেকে গোলাপ গাছের ডাল ধীরে ধীরে কিন্তু শুকিয়ে ডাইব্যাক হতে থাকে। এই একই সমস্যা আমাদের জবা গাছের মধ্যেও কিন্তু লক্ষ্য করা যায়। তাই আমরা যেটা করব এই প্রথম পদক্ষেপ হিসেবে, সেটা হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছ আমাদের এই ফুলের বিন্দুটা যে শুকিয়ে গেছে, সেই ফুলের বিন্দুটাকে আমরা কিন্তু গাছ থেকে আমরা কিন্তু এইভাবে কেটে ফেলবো, যাতে আমাদের এই কাটা অংশ থেকে আবার নতুন ব্রাঞ্চ আসতে পারে, এবং সেই ব্রাঞ্চ যাতে আবার নতুন করে গাছের মধ্যে কুঁড়িকে আনতে পারে। কিন্তু বন্ধুরা, এই ডেড হেডিং করার পাশাপাশি তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের এই সময় কিন্তু জবা এবং গোলাপ গাছের মধ্যে কিন্তু রিপোর্টিং এবং তার সঙ্গে সঙ্গে কাটাই ছাটাই কিন্তু করা একেবারেই চলবে না। আমরা যদি এই কাজ দুটোকে করি, তাহলে কিন্তু আমাদের এই গাছগুলোকে কিন্তু আমরা কখনোই বাঁচাতে পারবো না। কাটাই ছাটাই তো অবশ্যই করা যাবে না। যদি তোমাদের খুব প্রয়োজন হয় রিপোর্টিং করার, তাহলে কিন্তু জাস্ট তোমরা টবকে পরিবর্তন করতে পারো, শিকড়কে কোনোভাবেই কিন্তু দুটো গাছের মধ্যে একটা গাছেরও কাটাই ছাটাই কিন্তু করা চলবে না। এর পাশাপাশি তোমাদের যে 2 নম্বর কাজটাকে করতে হবে, সেটা হলো তোমাদের ছাদ বাগানে যতগুলো গোলাপ গাছ আছে বা যতগুলো তোমাদের কাছে জবা গাছ আছে, সেই সমস্ত জবা এবং গোলাপ গাছগুলোকে তোমাদের কিন্তু এই সময় ছাওয়াযুক্ত জায়গার মধ্যে এনে রাখতে হবে। কারণ বন্ধুরা, আমাদের জবা এবং গোলাপ এই 2 ধরনের গাছে কিন্তু প্রখর রোদ্দুরকে একেবারেই সহ্য করতে পারে না। আমরা যদি এই গাছগুলোকে এই সময় প্রখর রোদ্দুরের মধ্যে রাখি, তাহলে কিন্তু গাছের মধ্যে এই কুঁড়ি ঝরে পড়া, পাতা হলুদ হয়ে যাওয়া, গোলাপ গাছের কুঁড়ি এবং ফুল ঝলসে যাওয়া এবং গোলাপ গাছগুলি শুকিয়ে মারা যাওয়ার কিন্তু সমস্যা লক্ষ্য করা যাবে। তাই আমরা যেটা করব, গাছগুলোকে আমরা সকাল থেকে দুপুর 12টা অবধি রোদ দেবো, তারপর গাছগুলোকে একটা বড় গাছের তলায় কিংবা ছাওয়াযুক্ত স্থানের মধ্যে এনে কিন্তু আমরা রেখে দেবো। বন্ধুরা, এরপর যে 3 নম্বর কাজটাকে আমাদের করতে হবে, সেটা হলো আমাদের জবা এবং গোলাপ গাছের মাটির মধ্যে সঠিকভাবে কিন্তু জল প্রয়োগ করা।
কিন্তু কখন কিভাবে কতটা পরিমাণে আমরা জলকে প্রয়োগ করব সেটাও কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। বন্ধুরা, আমাদের জবা এবং গোলাপ গাছের মধ্যে জল প্রয়োগ করার প্রসেসটা কিন্তু পুরোপুরিভাবে একই। আমাদের এই জবা এবং গোলাপ গাছ একেবারেই কিন্তু অতিরিক্ত জলকে যেমন পছন্দ করে না, তেমন কম জলকেও কিন্তু এই দুটি গাছ একেবারেই কিন্তু পছন্দ করে না। তাই আমরা যেটা করব, আমাদের কিন্তু খুব সকালবেলায় মানে রোদের তীব্রতা আসার আগে গাছের মাটির মধ্যে কিন্তু জল প্রয়োগ করে দিতে হবে এবং তারপর গিয়ে বিকালবেলায় যখন সূর্য ডুবে যাবে, মাটি যখন ঠান্ডা হয়ে যাবে, তারপরে গিয়ে আবার আমাদের গাছের মাটিতে জল প্রয়োগ করতে হবে। এবং জল প্রয়োগ করার সময় ওভার ওয়াটারিং কিন্তু কখনোই করা চলবে না। জবা গাছের ক্ষেত্রে ওভার ওয়াটারিং করলে বা গোলাপ গাছের ক্ষেত্রে ওভার ওয়াটারিং করলে দুটি গাছের শিকড় কিন্তু পচে যেতে এই সময় আরম্ভ করবে। আর এইভাবে জল প্রয়োগ করলেই তোমরা দেখবে তোমাদের গাছগুলো যেমন এই সময় চির সবুজ আছে, তেমন গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করছে। মাত্র এই সময় আমাদের গাছের মাটিতে জল প্রয়োগ করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের গাছের মাটি এই সময় ময়েশ্চার আছে কিনা। কারণ এই সময় যে সমস্যাটাকে আমরা লক্ষ্য করতে পারি সেটা হলো, আমরা দেখি আমাদের জবা গাছের মধ্যে বা গোলাপ গাছের মধ্যে যখন জল প্রয়োগ করি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই জল মাটি থেকে শুকিয়ে যেতে আরম্ভ করে এবং গাছের মাটির মধ্যে ময়েশ্চার ভাব না থাকার ফলে গাছের মধ্যে পাতা হলুদ হয়ে যাওয়া, কুড়ি ঝরে পড়া এবং গাছের ফুলগুলো সঠিকভাবে না ফোটার সমস্যা এই সময় কিন্তু দেখা যাচ্ছে। তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যে 4 নম্বর কাজটাকে এরপর করতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে জল প্রয়োগ করলে যাতে বেশ কিছুক্ষণ আমাদের গাছের মাটি ভিজে ভিজে থাকে। তো তার জন্য আমরা যেটা করতে পারি, এই সময় কিন্তু আমরা মালচিং করতে পারি এবং মালচিং পদ্ধতি যদি আমরা আমাদের জবা এবং গোলাপ গাছের মধ্যে করে দিতে পারি, তাহলে এই সময় গাছগুলোর মাটি সব সময় কিন্তু ময়েশ্চার ভাব কিন্তু থাকবে এবং তার ফলে গাছের কিন্তু কোনো ধরনের এই সময় কিন্তু সমস্যা হবে না। তো এই মালচিং করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এই যে গাছের শুকনো পাতা, এই শুকনো পাতাকে ফেলে না দিয়ে আমরা কিন্তু মাটির মধ্যে এই রকম কিন্তু ছড়িয়ে রেখে দিতে পারি। যেমন তোমরা দেখছো আমি কিন্তু গাছের মধ্যে ছড়িয়ে রেখেছিলাম। এবং এর পাশাপাশি তোমরা যদি এই পাতাকে না ব্যবহার করতে চাও, তাহলে কিন্তু তোমরা কোকোপিটের 1 থেকে 1.5 ইঞ্চি লেয়ার কিন্তু মাটির ওপরে করে দিতে পারো। এক্ষেত্রেও কিন্তু সঠিকভাবে গাছের মাটির মধ্যে কিন্তু ময়েশ্চার ভাব বজায় থাকবে। এই প্রচন্ড দাবদাহে আমাদের জবা এবং গোলাপ গাছগুলোকে এই সময় সুস্থ এবং প্রাণবন্ত রাখার জন্য আমরা যে 5 নম্বর কাজটা এরপর করব, সেটা হচ্ছে সকালে রোদের তীব্রতা আসার আগে এবং বিকালে সূর্য ডুবে যাওয়ার পর আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা জবা এবং গোলাপ গাছগুলোকে আমরা ঠান্ডা জল দিয়ে কিন্তু স্নান করিয়ে দেবো। এবং এই কাজটাকে করলে আমরা কিন্তু সার্বিকভাবে আমরা আমাদের গাছগুলোকে সবুজ এবং তরতাজা রাখতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যেও কিন্তু একটা ময়েশ্চার ভাব সব সময় কিন্তু বজায় থাকবে। শুধুমাত্র বন্ধুরা গাছের মধ্যে পরিচর্যা করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে, গাছের মধ্যে এই সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশনকেও কিন্তু প্রোভাইড করতে হবে। এবং তার জন্য আমরা যে 6 নম্বর কাজটাকে করব, সেটা হলো এই 5টা পরিচর্যাকে করার পর গিয়ে আমরা এই ঘরোয়া তরল খাবারটাকে আমরা আমাদের জবা এবং গোলাপ গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করব। তো বন্ধুরা, এই খাবারটা কিন্তু আমাদের একটা ঘরোয়া এবং ঠান্ডা একটি খাবার এবং এই খাবারটাকে আমরা অতি সহজে যেমন বাড়ির মধ্যে বিনামূল্যে তৈরি করতে পারবো, তেমন কিন্তু এই খাবারটাকে প্রয়োগ করে আমরা আমাদের জবা এবং গোলাপ গাছের মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টিমৌলর কিন্তু যোগান দিতে পারবো। তো এই খাবারটাকে আমাদের কিভাবে তৈরি করতে হবে, আমাদের কিন্তু একটা পাত্রের মধ্যে 1 লিটার পরিষ্কার জল নিতে হবে এবং 1 লিটার জলের মধ্যে আমাদের কিন্তু 1 চামচ ফ্রেশ চা পাতাকে প্রয়োগ করতে হবে। এই যে চা পাতাটা দেখছো, এই চা পাতাটা কিন্তু ফ্রেশ চা পাতা। তো এক্ষেত্রে আমি 1 লিটার জলের জন্য 1 চামচ চা পাতাকে কিন্তু এখানে প্রয়োগ করে দিলাম। এবং এই চা পাতাকে নেওয়ার পর আমাদের যে জিনিসটা নিতে হবে সেটা হলো বন্ধুরা এই চকের গুঁড়ো। তো 1 লিটার জলের জন্য আমরা কিন্তু 1/2 চামচ চকের গুঁড়োকে কিন্তু এখানে নিয়ে নেব এবং এই চকের গুঁড়োকে নেওয়ার পর আমরা যেটা নেব, এই
1 থেকে 2 চামচ আমরা কিন্তু নিম খোলকে নিয়ে নেব। আগে আমি 1 চামচ ইউজ করলাম, তারপরে কিন্তু আবার আমি আরেক চামচ নিম খোলকে কিন্তু ইউজ করে দিলাম। এবং এই নিম খোলকে নেওয়ার পর আমাদের যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা শুকনো কলার খোসার গুঁড়োকে আমাদের কিন্তু এই দ্রবণটা তৈরি করার জন্য 2 চামচ কিন্তু ব্যবহার করে দিতে হবে। এবং এই কলার খোসাকে নেওয়ার পর আমরা কিন্তু পাতি, মৌসুমি বা কমলা লেবুর খোসাকে আমরা কিন্তু এখানে কিছুটা ইউজ করে দেবো। এখানে তোমরা 4 থেকে 5টা লেবুর খোসাকে কিন্তু ব্যবহার করতে পারো। এবং এই অবস্থায় আমাদের কিন্তু এই দ্রবণটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে আমাদের কিন্তু এই দ্রবণটাকে 24 থেকে 48 ঘন্টা কিন্তু রেখে দিতে হবে। তারপরেই আমরা গিয়ে দেখব এই ধরনের লালচে একটা লিকুইড তরল কিন্তু তৈরি হবে। এবং এই 500 ml তরল দ্রবণটার সঙ্গে আমাদের কিন্তু আরো 500 ml প্লেন জলকে মিশিয়ে একটা 1 লিটার দ্রবণ তৈরি করে নিতে হবে। এবং এই দ্রবণটাকে আমরা যদি আমাদের জবা গাছের মধ্যে প্রত্যেক 15 দিনে একবার করে 200 ml করে প্রয়োগ করে দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের জবা গাছের মাটির মধ্যে কোনো ধরনের যেমন ফাঙ্গাস, কেঁচো, কেন্ন, কৃমি এইসবের আক্রমণ হবে না, তেমন কিন্তু নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম ও বিভিন্ন ধরনের কিন্তু খাদ্য মৌলের যোগান দিতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে গাছের মাটিকেও কিন্তু আমরা এই সময় অ্যাসিডিক রাখতে পারবো। বন্ধুরা, এই খাবার প্রয়োগ করার পর আমাদের এরপর যে 7 নম্বর এবং 8 নম্বর কাজটাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের গাছ থেকে এই সময় পোকামাকড় এবং ফাঙ্গাসকে কিন্তু দূর করতে হবে। এবং তার জন্য আমাদের যেটা করতে হবে, এই তপ্ত গ্রীষ্মে আমাদের কিন্তু একটা ঠান্ডা কীটনাশককে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, যা প্রয়োগের ফলে আমাদের গাছের কোনো সমস্যা হবে না, কিন্তু আমাদের গাছ থেকে সমস্ত ধরনের ফাঙ্গাস এবং পোকামাকড় কিন্তু দূর হবে। তো সেই ধরনের কীটনাশক আমরা কিভাবে তৈরি করব? বন্ধুরা, শুরুতেই আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে 1 লিটার জল। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 লিটার জলকে নিয়ে নিয়েছি। এবং এই 1 লিটার জলের মধ্যে আমরা যে ঘরোয়া উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এটা। বন্ধুরা, আমার হাতে তোমরা যে জিনিসটা দেখছো সেটা হলো করলার পেস্ট। তো আমি এখানে যেটা করেছি, একটা 1 লিটার কীটনাশক ও ফাঙ্গিসাইড তৈরি করার জন্য আমি 2টো করলাকে দানা ছাড়িয়ে শুধু উপরের অংশটাকে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে কিন্তু পেস্ট করে নিয়েছি। তোমরাও কিন্তু তাই করবে। এবং করলাকে পেস্ট করে নেওয়ার পর তোমরা যেটা করবে সেটা হলো এই করলার পেস্টটাকে আমি কিন্তু এই 1 লিটার জলের মধ্যে সম্পূর্ণভাবে মিশিয়ে দেবো। তোমরা দেখতে পেলে আমি কিন্তু সম্পূর্ণভাবে এই করলার পেস্টটাকে মিশিয়ে দিলাম। এবং এই যে সবুজ কালারের দ্রবণটা তৈরি হলো, এটা কিন্তু বন্ধুরা খুবই তেতো একটা দ্রবণ। যেসব পোকামাকড় আমাদের গাছের রসকে চুষে খায় সেই সব পোকামাকড়কে যেমন দূর করতে এই দ্রবণটা সক্ষম, তেমন কিন্তু আমাদের মিলিবাগ এবং নানান ধরনের জাপ পোকাকেও কিন্তু এই দ্রবণটা দূর করতে সক্ষম। এবং শুধুমাত্র এই দ্রবণটা আমরা একটা কীটনাশক হিসেবে ব্যবহার করব সেটা কিন্তু নয়। এই দ্রবণটাকে ডাইরেক্ট আমরা কিন্তু এই অবস্থাতে যদি মাটির মধ্যে প্রয়োগ করে দিই, তাহলে মাটি থেকেও সমস্ত ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, কেঁচো, কেন্ন, পিঁপড়ে যেমন দূর হবে, তেমন কিন্তু গাছের শিকড় এই দ্রবণটাকে ইনটেক করার ফলে গাছের শিকড়ও কিন্তু এই সময় সুস্থ থাকবে। কিন্তু আমরা এই দ্রবণটাকে যেহেতু পাতার মধ্যে স্প্রে করব, সেহেতু কিন্তু আমরা এই দ্রবণটাকে আরও একটু স্ট্রং করে নেব। তাই আমরা এই দ্রবণটাকে আরও স্ট্রং করার জন্য যে জিনিসটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা 1/2 চামচ শ্যাম্পু। এই শ্যাম্পুর বদলে তোমরা হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ কিংবা তোমরা ডিটারজেন্ট পাউডারকেও ব্যবহার করতে পারো। তো দেখতে পাচ্ছ আমি এখানে শ্যাম্পুটা নিয়ে সম্পূর্ণ কিন্তু এই দ্রবণটার সঙ্গে কিন্তু গুলে দিচ্ছি। তো ভালো করে এই শ্যাম্পুটাকে গুলে নেওয়ার পর যখন তোমরা দেখবে এই দ্রবণটার মধ্যে একটা ফেনা সৃষ্টি হয়েছে, তখন তোমরা যেটা করবে এই দ্রবণটাকে ভালো করে ছেঁকে নিয়ে তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা জবা এবং গোলাপ গাছের মধ্যে প্রত্যেক 12 থেকে 15 দিন অন্তর অন্তর কিন্তু ব্যবহার করবে। তাহলে দেখবে 1 থেকে 2 বার ব্যবহার করা মাত্রই তোমাদের গাছ থেকে সমস্ত ধরনের ফাঙ্গাস দূর হয়েছে, সমস্ত ধরনের পোকামাকড় গাছ থেকে দূর হয়েছে, তার সঙ্গে সঙ্গে গাছের পাতা সবুজ চকচকে আছে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে যে আমি 8টা পরিচর্যার কথা তোমাদের তুলে ধরলাম, এই 8টা পরিচর্যাকে তোমরা করলেই তোমাদের জবা এবং গোলাপ এই দুটো গাছের মধ্যে হওয়া সমস্ত ধরনের সমস্যা দূর হবে এবং গাছগুলো থেকে তোমরা প্রচুর পরিমাণে কিন্তু এই সময় ফুলকেও পেতে পারবে। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।